স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। এবারে থাকছে বিস্তারিত। জুলাই সনদকে সংবিধানের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি এবং জামায়াত। আর বিএনপি বলছে জুলাই সনদে প্রধান উপদেষ্টার স্বাক্ষর থাকা মানেই আইনি ভিত্তি পাওয়া। আর কমিশন বলছে সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অনওয়ার্ড এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করা আর না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি, প্রিন্সিপাল। সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন মানে হাতে তেমন সময় নেই। বাস্তবতা হলো, সরকার যদি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই বড় সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। আর তা করতে হলে এখন থেকেই খুব জোরে সোরে কাজ শুরু করা প্রয়োজন। ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের জন্য জুলাই চার্টার দরকার। নির্বাচন এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য ন্যূনতম একটা সংস্কার সহ আইন প্রণয়ন প্রয়োজন। ভোটার তালিকা হালনাগাদ করা খুবই জরুরি এবং সীমানা পুনর্নির্ধারণ সেই সঙ্গে। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে একটা প্রস্তুতি থাকে, একটা প্রস্তুতি দরকার হয়। প্রয়োজনীয় জিনিসপত্রের একটা বিশাল ক্রয়াদেশ লাগে এবং লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়, সেটার ব্যবস্থাপনা দরকার হয়। সুতরাং হাতে কাজ অনেক। নির্বাচন নিয়ে দলগুলো আসলে কি ভাবছে, সরকারের কাজই বা কতটা অগ্রগতির দিকে আছে, এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আজিজুল বারী হেলাল, শুরুতে একটু জানি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে এখন যেটা প্রয়োজন বলে মনে করছেন অনেকে, অনেকগুলো সংস্কার পেন্ডিং। নির্বাচন নিয়ে এই পরিস্থিতিতে আসলে বিএনপি কি ভাবছে? দেখেন, বাংলাদেশে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ একজন জনগণ তার ভোটটি যাতে নির্বিঘ্নে নির্বিবাদে প্রদান করতে পারে তার পছন্দের ব্যক্তিকে, এবং সেই ভোটটি যেন গণনা করা হয় এবং ডিক্লেয়ার করা হয়। এইটাই আমি দেখলাম যে আমাদের গণতন্ত্র উত্তরণের একটা জন্য যে সংস্কার, সেই সংস্কারের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত যে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেই নির্বাচনকে আপনার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য যেমন সংস্কারের প্রয়োজন, ঠিক একইভাবে রাষ্ট্র মেরামত বা অন্য বিষয়, যে সমস্ত পতিত ফ্যাসিবাদ যেগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে গেছিল, সেইগুলোকে মেরামত করবার জন্য আপনার ঐক্যমত কমিশনে বসে আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে, বিশেষ করে 15টার মতো না 16টার মতো বিষয়ে ঐক্যমত হয়েছে আপনার সংস্কারের জন্য, যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সুতরাং এখন সেই যে বিষয়গুলো ঐক্যমত হয়ে গেছে, সেইগুলোর আইনি কাঠামো নিয়ে জামাতে ইসলাম এবং আপনার এনসিপি কথা বলছে। এখন এই আইনি কাঠামো দিতে হলে অবশ্যই সংসদে সেটা বিস্তারিত আলোচনা হতে হবে, কারণ ঐক্যমত কমিশনের এখানে আপনার সব স্কলাস্টিক মতামত বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে, এবং সংসদেও এর বিস্তারিত আলোচনা করে তারপরে সেটা একটা আইনি কাঠামো দেওয়া যায়। সুতরাং নির্বাচন এখন একটা পরম বাস্তবতা। এখন নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। কারণ 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, যেটা ছিল না।
সুতরাং সেই অবস্থার এখন এক সৃষ্টি হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে। আমার ব্যক্তিগত মতামত হলো যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটা দুর্বল সরকার এবং বাংলাদেশে এখন যেভাবে বিভিন্ন বা তর্ক বিতর্ক তোলা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য, তাহলে বাংলাদেশের গণতন্ত্র বিপদাপন্ন হবে। সেজন্য আমি মনে করি ফেব্রুয়ারির আগেও যদি নির্বাচন করার সুযোগ যথেষ্ট রয়েছে, সেই ফেব্রুয়ারির আগেও যদি নির্বাচনটা হয় তাহলে বাংলাদেশে দেখবেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, পরাজিত ফ্যাসিবাদ, পরাজিত মাফিয়া। আপনার কাছে ফিরবো, একটা প্রশ্ন নিয়ে ফিরবো। আপনি তিনি বলেছেন ফিরে যে আসার আর কোনো সুযোগ পাবেন এই না এবং অন্তর্বর্তীকালীন ফ্যাসিবাদ সরকারকে প্রতিষ্ঠা আপনি যদি না হয় সেজন্য কিন্তু ঐক্যমত কমিশনে জি আপনি এই অন্তর্বর্তী সরকারকে আপনি দুর্বল সরকার মনে করছেন, কিন্তু আজ থেকে 1 বছর আগে বা কাছাকাছি সময়, আমি যদি 5 তারিখের পরে বলি, তখন সব দল মত রাজনৈতিক দলগুলো সবাই মিলে এই সরকারকে স্ট্রেনদেন করার একটা কমিটমেন্ট করেছিল বা নিয়েছিল। তারপরে এই সরকারটা দুর্বল হলো কেন? এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমি মাওলানা আব্দুল হালিমের কাছে একটু যেতে চাই। মাওলানা আব্দুল হালিম নির্বাচনের কথা বলেছেন আজকে, আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও জোর দিয়ে বলেছেন যে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে, একদিনও পিছিয়ে যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন থেকে যদি সরকারের মানে নির্বাচনমুখী যে প্রস্তুতিগুলি আছে, নির্বাচন করার জন্য যে কাঠামো বা ব্যবস্থাপনা আছে, সেগুলো যদি এখন থেকেই কাজ না করা যায় সংস্কারগুলো সহ, তাহলে খুব কঠিন হবে বলে অনেকে বলছেন। সেই জায়গায় নির্বাচন নিয়ে কি ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে দেশ বিদেশের শ্রোতাদেরকেও আমি জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের বিষয়ে জামাত ইসলামীও বলেছে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারি থেকে এপ্রিল দুইটা বিষয়ে ওনার বক্তব্য ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচন হলো জামাত ইসলামী প্রস্তুত। আমরা মনে করি যে সব দল মিলে আমাদের নির্বাচন করা দরকার। তবে এই নির্বাচনের জন্য যে বিষয়টা আছে সংস্কার এবং বিচার, এই বিষয়টা দৃশ্যমান না হলে লোকদের আস্থা আসবে না। কারণ 5ই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে শক্তিটা অর্জন করেছি, ছাত্ররা জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে, এখানে যদি 2-1টা বিচারও দৃশ্যমান না হয় তাহলে তো আহত অবস্থায় আমরা নির্বাচনে যাব। আমার আজির আলী হেলাল ভাই বলেছেন নির্বাচনের কথা, আমাদের নির্বাচনের ক্ষেত্রে কোনো দ্বিমত নাই এবং সরকার প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু এই সরকারকে বিএনপি আমরা সবাই মিলে সহযোগিতা করা দরকার। যে সরকার আমাদের কারণে সফল হয়েছে সে সরকারকে আমরা দুর্বল ভাববো কেন বা দুর্বল করতে দেবো কেন? এই সরকারের মধ্যে দিয়ে একটি সুন্দর নির্বাচন হওয়ার জন্য আমাদের সকল পক্ষকে কাজ করা দরকার। তবে সংস্কারের ক্ষেত্রে সবগুলো বাস্তবায়ন করতে না পারলেও মৌলিক আমরা বলেছি 2-1টা যেটার দ্বারা জনগণের আস্থা আসতে পারে, সব দলের এই সরকারের প্রতি আস্থা আরো বৃদ্ধি পাবে। এর জন্য নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতি সরকার নিচ্ছে। আমরা মনে করি যে আরো জোরালো প্রচেষ্টা সরকারের থাকা উচিত। জি, আজিজুল বাড়ি হেলাল, যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম, এই সরকার আসলে দুর্বল হয়ে পড়ছে কেন? আপনার বিশ্লেষণ কি? আসলে সরকার দুর্বল হয়ে পড়ছে এই জন্য, সরকার প্রথম সমস্যা তাদের অনভিজ্ঞতা ছিল। যেমন আপনাকে বলি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনার গণ অভ্যুত্থানের যে ব্যাকলাশ যেটা আশা করা হয়েছিল তার থেকে কম হয়েছে। তখন কিন্তু সরকার ছিল না, তখন সমাজ রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে কিন্তু ব্যাকলাশটা অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম 8 তারিখের পর যখন সরকার গঠন হলো, সরকার যখন কাউকার প্রতি বায়াসনেস কাজ করলো, সরকারের এই অনভিজ্ঞতা থেকে তার বায়াসনেস কাজ করলো। এবং দেখলাম যে বিশেষ করে যখন ছাত্ররা সচিবালয়ে ঢুকে গেল, আপনার পরীক্ষা না দিয়ে পাশ করবে, সরকার সেটা মেনে নিল। এরকম কিছু মানে অনভিজ্ঞ সিদ্ধান্তের ফলে এবং আরেকটা কাজ করলো তারা, যে ইলেকশন যে হবে সেই নিশ্চয়তা সরকার দিতে পারলো না। সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল যখন ইলেকশনের রোডম্যাপ চাইলো, গণতন্ত্র কিভাবে উত্তোলন করবে সেটার ব্যাপারে সরকার একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, অর্থাৎ একটা আনসার্টেনিটি তৈরি হলো।
তখন কিন্তু সরকার যে জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল, এরকম জনসমর্থন পূর্বেকার কোনো সরকার কখনো পায়নি। সরকারের এই ইলেকশন নিয়ে ধোঁয়াশা, গণতন্ত্র নিয়ে ধোঁয়াশা। তারপর আর একটা ছিল যে সরকার যখন গঠন হলো তখন দেখলাম সরকারের ভিতরে অনেক পরাজিত মাফিয়া শক্তিরা সরকারের স্থান পেল, প্রশাসনের স্থান পেল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্থান পেল। এই সমস্ত সরকারে মাফিয়া কাদেরকে মানে আপনি ইঙ্গিত করছেন? সরকারের মধ্যে কারা পরাজিত, সেই পরাজিত শক্তি? আমি বলছি যে প্রশাসনে আপনার তারপরে আপনার ল এনফোর্সিং এজেন্সিতে যারা গত 17 বছর শেখ হাসিনার, মাফিয়া হাসিনার বিভিন্ন অন্যায় আদেশ বহন করেছিল, তারা রং বদলিয়ে, গিরগিটির মতো রং বদলিয়ে আপনার প্রশাসনে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে গেল। এমনকি সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের বক্তব্য ছিল যে আপনার তারা 5 বছর ক্ষমতায় থাকবে, যেহেতু 24-এর নির্বাচনে শেখ হাসিনার মাত্র 2 মাস বা 3 মাস ক্ষমতায় ছিল, বাদ বাকি টাইম তারা ক্ষমতায় থাকবে। অনেকে বলেছিল যে সংস্কার, বিচার, স্থানীয় সরকার এইগুলো না হলে কিসের নির্বাচন। তখন কিন্তু মানুষের সরকারের প্রতি একটা অনীহা প্রকাশ আসে। সেইখান থেকে মূলত এই মানে নির্বাচন সংক্রান্ত বিষয় পরিষ্কার না করা, রোডম্যাপ না তৈরি করা, যেগুলো আসলে আপনাদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি করেছে, যে কারণে সরকার থেকে মানে একটু দূরে সরে আসার কারণে দুর্বল হয়েছে। আমি একটু আপনার কাছে আসবো আরেকবার। আমি আজিজুল বারী হেলাল, মাওলানা আব্দুল হালিমের কাছে আমি একই প্রশ্নটা আপনার মুখ থেকেও শুনতে চাই আমি উত্তরটা, যে কি কারণে আপনি মনে করেন যে সরকার দুর্বল হয়েছে, সেটা আমি শুনবো আপনার কাছ থেকে। মাওলানা আব্দুল হালিম, আপনার কাছে আসবো আমি। এই মুহূর্তে এনসিসির মিটিং শেষে সহসভাপতি আলী রিয়াজ তিনি বক্তব্য রাখছেন, আমরা যদি একটু 2 মিনিট শুনে আসি। সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি। এইটি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের 70 অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে 3/4 দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয়। বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম, আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উচ্চ কক্ষ গঠনের বিষয়ে 2/3 বেশি দল ও জোট একমত হয়েছে। 5টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জামিয়াতে উলামা ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কয়েকটি নোট অফ ডিসেন্টের কথা বিশেষ করে উল্লেখ করলাম, আরও কয়েকটি ক্ষেত্রে এইরকম নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও এই যে 19টি বিষয়ের কথা আমরা বলেছি, এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্টভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারেনি, তখন
কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে, কমিশন তারপরেও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত নিয়ে গৃহীত হয়েছে। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাষ্ট্র পরিচালনা নীতির বিষয়। এ বিষয়ে বেশ কয়েক দফা আলাপ আলোচনার পরে যেহেতু দলগুলোর পক্ষ থেকে এক জায়গায় আসার ক্ষেত্রে কিছু কিছু ভিন্নমত ছিল, সেই হেতু আমরা যে প্রস্তাবটি উপস্থাপন করেছিলাম সে বিষয়ে গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জেএসডি অংশত, কিন্তু অন্যরা গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ওয়াকআউট করেছেন এবং তারা বলেছেন যে তারা এই আলোচনা বর্জন করলেন। আমরা শুনছিলাম অধ্যাপক আলী রিয়াজ বলছেন। এখনো আমি মাওলানা আব্দুল হালিম আপনার কাছে একটু আসতে চাই। ঐক্যমত্য হয়েছে অধিকাংশ বিষয়ে, সেরকমটি বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। ঐক্যমত্যের প্রশ্নে বা আমরা এখানে গিয়ে দেখেছি যে যখনই নির্বাচন সামনে এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছে, অনৈক্য তৈরি হয়েছে, যে কারণে সরকার দুর্বল হয়েছে বলে বলছেন আজিজুল বারী হেলাল। আপনি একটু মন্তব্য করবেন। সরকার দুর্বল হয়েছে এটা কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা সহ কিছু কিছু বলা যায়, কিন্তু আমি মনে করি যে এই সরকারটা আমাদের সকলে, এই সরকার বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ আরম্ভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলেরই প্রতিনিধিত্ব করে এবং এটা কোনো একক কোনো দলের সরকার নয়। সেদিক থেকে আমরা যারা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো আমাদের বক্তব্যের কারণে সরকার দুর্বল হয়েছে। আমরা কেউ কেউ 3 মাসের নির্বাচন চেয়েছি, 6 মাসের মধ্যে নির্বাচন চেয়েছি, কিন্তু নির্বাচন হইতে হবে এটা ঠিক। এই জন্য অনেক সময় দলীয় বিষয়টাকে প্রাধান্য দেওয়ার কারণেই সরকার ফ্যাসিবাদী শক্তি আস্কারা পেয়েছে এবং সরকার দুর্বল হয়েছে। এখনো আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলি ঐক্যবদ্ধভাবে কথা বলি এবং রাজনৈতিক পলিসি ভিন্ন হইতে পারে, কিন্তু 5ই আগস্টের চেতনাকে ধারণ করে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এই সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের সেই আস্থা রয়েছে। 19টি বিষয় ঐক্যমত হয়েছে, যেহেতু আমরা এক এক দল এক এক ধরনের আদর্শে বিশ্বাস করি, দলীয় আদর্শ ভিন্ন থাকতে পারে, নয়তো সবাই মিলে এক দলে হয়ে যেতাম, বাংলাদেশে এক দল হয়ে যেতাম, এটা হইতেই পারে। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার থাকবে আমাদের মধ্যে। নোট অফ ডিসেন্ট দিয়েছে কোন কোন দল, এটা তো ভিন্ন মত রাজনৈতিক ভাবে আছেই। এই জন্য আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে আমরা সব দলে যারা বিদ্যমান এখন আছে অংশগ্রহণ করব। এই জন্য এই সরকারকে সর্বতভাবে আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত। আমাদের বক্তব্যে এক্স্যাক্টলি মানে এই সরকারের শক্তির জায়গা তো ছিল আসলে সব রাজনৈতিক দলগুলো মিলে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসলে সরকার তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য। অনেক ধন্যবাদ মাওলানা আব্দুল হালিম এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।